দোহায় মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক বয়কট ইরানের। সমঝোতার শর্ত লঙ্ঘন করে লেবাননের দখল অংশ না ছাড়ার ঘোষণা নেতানিয়াহুর। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২,০০০ ছুঁই। এক সপ্তাহ পরও নিখোঁজ ৫০,০০০ মানুষ। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ইউরোপ জুড়ে ১৩০০ মানুষের মৃত্যু। নিউ ইয়র্কে তাপপ্রবাহজনিত জরুরি অবস্থা ঘোষণা। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বহালের ঐতিহাসিক রায়কে স্বাগত জানালো অভিবাসী অধিকার কর্মীরা। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। রোমে বাংলাদেশি পরিবারের ৩ জনকে খুনের আসামি গ্রেপ্তার না হয় ক্ষোভ। দ্রুত বিচারের দাবিতে একতা ইতালীয় নাগরিকদের। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি ফারিহা সাসমিন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চললেও ক্রমশ জটিল হচ্ছে আলোচনার সমীকরণ। একদিকে কাতারের দোহায় মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক বয়কট করেছে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবানন সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার হুমকি, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা। আর তেহরান বলছে লেবাননের সংঘাত বন্ধ, তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ তহবিল মুক্ত করার শর্ত বাস্তবায়নের আগ পর্যন্ত ওয়াশিংটনের সাথে চূড়ান্ত চুক্তির আলোচনা নয়। কাতারের দোহাতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা। দুদেশের প্রতিনিধিরা একই শহরে থাকলেও সরাসরি কোনো আলোচনা হয়নি। মধ্যস্থতাকারী দেশ কাতারও জানিয়েছে কারিগরি পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় ধরনের আলোচনা চলছে। এটি ফলপ্রসূ হলে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের দোহায় হচ্ছে না ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। দোহায় শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পরোক্ষ আলোচনা সারবে তেহরান। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়েছেন, লেবাননে সংঘাত বন্ধ, তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ তহবিল মুক্ত করার শর্ত বাস্তবায়নের আগ পর্যন্ত চূড়ান্ত চুক্তির আলোচনা নয়। হরমুজকে ইরানের জন্য কৌশলগত সর্বশ্রেষ্ঠ অস্ত্র বলেও উল্লেখ করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র এই টানাপোড়েনের মাঝেই নতুন উস্কানি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবানন সরকারের সাথে সই হওয়া নিরাপত্তা চুক্তি না মানার ইঙ্গিত দিয়েছেন তিনি। আমাদের অবস্থান একদম পরিষ্কার। যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হচ্ছে ততক্ষণ দক্ষিণ লেবানন ছাড়ছি না। যতদিন হিজবুল্লাহ সশস্ত্র থাকবে ততদিন ইসরায়েলি সেনারা এই বাফার জোনে অবস্থান করবে। এদিকে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল সেনারা। সবশেষ আরও এক হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিয়মিত প্রবাসী শ্রমিকদের মানবিক বিবেচনায় দেশে ফেরার সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। এই কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে আরও ১৭০ জন বাংলাদেশের এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে লেবাননের জেনারেল সিকিউরিটি। এর আগে প্রথম ধাপে ১৩০ জনের আবেদন অনুমোদিত হওয়ায় মোট ৩০০ প্রবাসী জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এ উপলক্ষে বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বিশেষ ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীদের এক্সিট ভিসা সংগ্রহ ও ভ্রমণ প্রস্তুতির বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। গত মে মাসে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমে এ পর্যন্ত ৬ শতাধিক অনিয়মিত বাংলাদেশি নিবন্ধন করেছেন। প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে। আমাদের সহায়তা নিয়ে জেনারেল সিকিউরিটির এই জরিমানা মওকুফের সুযোগ নিয়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা দেশে যাচ্ছেন। অনেকে অসুস্থ আছেন, অনেকে কাজ হারিয়েছেন,
অনেকে দীর্ঘদিন অনিয়মিত হয়ে পড়ার কারণে আকামা করার সুযোগ না থাকাতে তারা দেশে চলে যাবেন। এই পুরো প্রক্রিয়াটাতে বাংলাদেশ দূতাবাস বৈরুত সমন্বয় করছে, সহযোগিতা করছে তাদেরকে রিপাট্রিয়েশনের ক্ষেত্রে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মূলত আজকে তাদেরকে ডাকা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহব্যাপী পাল্টাপাল্টি হামলার মধ্যেই দোহা বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ট্রাম্প ও ইরানের বক্তব্যে কিছু পরস্পর বিরোধী বিষয় আছে, তবে সরাসরি বা মধ্যস্থতাকারী যে মাধ্যমে বৈঠক হোক, এবারও আলোচনার মূল এজেন্ডা হয়ে উঠেছে হরমুজের নিরাপদ চলাচল ও ইরানের জব্দ করা সম্পদ ফেরত। নতুন করে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মূলে ছিল হরমুজ প্রণালী। 17 জুন জেনেভায় স্বাক্ষরিত দুই দেশের সমঝোতা স্মারকের পর 60 দিনের জন্য হরমুজে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু ইরানের প্রতিশ্রুতির পরেও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মাধ্যমে হরমুজে একটি বিকল্প পথ চালুর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র, যা প্রত্যাখ্যান করে ইরান। এই সময় একটি কন্টেইনার জাহাজ ও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হলে ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন হামলা চালায় ইরান। দুই দেশই চুক্তি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ তোলে, ফলে আবারও সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হরমুজ। ইরানের অন্যতম দাবি ছিল বিদেশে জব্দ থাকা অর্থ ফেরত পাওয়া। বিশেষ করে কাতারে আটকে থাকা অন্তত $6 বিলিয়ন ফেরত চাইছে ইরান। বিষয়টি আটকে আছে পূর্ণাঙ্গ চুক্তি কার্যকর হবার উপর। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তি কার্যকর হলে এই অর্থ ফেরত পাবে ইরান। You can sail through the beautiful Hormuz Straits and you can protect people that are being shot at. ইরান বারবারই বলছে পারমাণবিক অস্ত্র তৈরি তাদের উদ্দেশ্য নয়। এমনকি উচ্চমাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়াম মজুদ কমিয়ে আনা ও আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে পরমাণু স্থাপনায় পরিদর্শনের অনুমতি দিতেও রাজি ইরান। কিন্তু বিনিময়ে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক সুবিধার সংক্রান্ত স্পষ্ট ঘোষণা চায় ইরান। ইরানের যে দাবিগুলো এখনও অমীমাংসিত তা হলো ইরানের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নিশ্চয়তা, ইরানের চারপাশ থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানো, নতুন নিষেধাজ্ঞা আরও বন্ধ রাখা, অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা এবং লেবাননে যুদ্ধ বন্ধ করা। সম্প্রতি লেবানন সরকারের সঙ্গে হওয়া এক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতিকে বৈধতা দিয়েছে বলে অভিযোগ ইরানের। হিজবুল্লাহ এই চুক্তির বিরোধিতা করেছে, তবে লেবানন সরকার মনে করছে এর মাধ্যমে ভবিষ্যতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং সরকারি সেনাবাহিনীর নিয়ন্ত্রণের পথ খুলতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারি বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া বৈঠকে এই বিষয়গুলোর মীমাংসার উপরই নির্ভর করছে ইরান যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ চুক্তির ভবিষ্যৎ। মাজহারুল ইসলাম, স্টার নিউজ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেছেন হামাসের শীর্ষ নেতারা। তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন মিশর ও তুরস্কের গোয়েন্দা প্রধানরা। বৈঠকে মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরের শার্ম আল শেখ শান্তি সম্মেলনে স্বাক্ষরিত রোডম্যাপটি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের তথাকথিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে হামাস নেতারা পূর্ণ সমর্থন জানান। রোডম্যাপ বাস্তবায়নের সব বাধা দূর করার তাগিদও দেন তারা। গাজার কাছে আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে প্রথম কৌশলগত যানবাহন পৌঁছানোর দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন বোর্ড অফ পিস। জানানো হয়, উপত্যকার কাছে কেরেম শালোম সীমান্ত সংলগ্ন আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর লজিস্টিক্স সাপোর্ট এরিয়ার প্রথম কৌশলগত যানবাহন পৌঁছেছে। সংস্থাটির দাবি, গাজায় সম্ভাব্য বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে এসব যানবাহন আনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েল আরও সেনা প্রত্যাহার করবে এবং একটি আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা, মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রমের দায়িত্ব পালন করবে। এদিকে সাইপ্রাসে অনুষ্ঠিত বোর্ড অফ পিস এর একটি বৈঠকের ভেন্যুর সামনে প্রতিবাদে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থীরা। সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার পর সীমান্তবর্তী এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।
গোলান মালভূমি সংলগ্ন দেরা প্রদেশের একটি গ্রামে গোলাবর্ষণের ঘটনায় রাতের আধারেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বহু বাসিন্দা। এ হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে দামেস্কো। একই সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেরা প্রদেশের আবদিন গ্রামে রোববার রাতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, গ্রামে প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে আবাসিক এলাকার কাছে গোলাবর্ষণ শুরু করে সেনারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে বহু পরিবার পাশের গ্রামগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। সোমবার সকালে পরিস্থিতি শান্ত হলে বাসিন্দারা বাড়িতে ফিরতে শুরু করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ার সামরিক অভিযান বাড়িয়েছে ইসরায়েল। এদিকে সিরিয়ার দেরা ও কুনেত্রায় সবশেষ হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। আঙ্কারা বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপও দাবি করেছে তুরস্ক। সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নে নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার। এজন্য চলতি বছরে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করেছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এ নিয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পর 12 মাসের বেশি পার হয়েছে এবং নতুন যোগদান বা প্রতিষ্ঠান পরিবর্তনের 6 মাস পরও যারা পারমিট পাননি, তাদের চলতি বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শ্রমবাজারে আইন মেনে চলার সংস্কৃতি জোরদার ও কর্মী নিয়োগকর্তার চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করতে এই সময়সীমা বাড়িয়েছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পারমিট ইস্যু বা নবায়ন না করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। গেল 27 জুন করাচিতে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানের 3টি প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের দাবি, নারী শিশুসহ 38 জন বেসামরিক মানুষ হত্যা করছে পাকিস্তান। আর পাকিস্তানের দাবি, তারা 25 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। দুই পক্ষের এই দাবি ও পাল্টা দাবির মধ্যে কিছু রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকেরা। পাক আফগান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে এই ঘটনাটি। গেল 27 জুন করাচিতে সন্ত্রাসী হামলায় মারা যায় আধা সামরিক বাহিনীর 3 সদস্য। এই হামলার দায় স্বীকার করে জামাত উল আহরার বা JUA। এটি তেহরিকি তালেবানের বা টিটিপির একটি শাখা। সেদিন হামলাকারী উসমান আলীকে জীবিত আটক করেন পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা। তিনি আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাসিন্দা। JUA এর ঘাঁটিও এই প্রদেশেই। উসমান তদন্ত কর্মকর্তাদের জানায়, তাদের দলটি হামলার 7 দিন আগে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বহু হামলা ও হত্যার ঘটনায় টিটিপির হাত রয়েছে। পাকিস্তানের অভিযোগ, এই সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিচ্ছে তালেবান সরকার। 2007 সালে গঠিত হয় টিটিপি। 2014 সালে টিটিপি থেকে আলাদা হয়ে যায় JUA। 2020 সালে তারা আবারও টিটিপিতে ফিরে আসে এবং 2025 সাল থেকে আবারও স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে JUA। টিটিপি মূলত সন্ত্রাসীদের একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সবচেয়ে কট্টরপন্থী অংশটি হল JUA। 2016 সালে লাহোরের গুলশান-ই-ইকবাল পার্কে বোমা হামলা চালিয়ে 70 জনকে হত্যা করে এই গোষ্ঠীটি। 2025 সালে নভেম্বরে ইসলামাবাদের আদালত চত্বরে প্রাণঘাতী বোমা হামলায় হত্যা করে 12 জন। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তানের জবাবটা অনেকটা একই ছকে চলছে। হামলার পরই আফগান সীমান্তে বিমান হামলা, তারপর নিন্দা পাল্টা নিন্দা। পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ বলছে, 2025 সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে 34%। হামলার ঘটনা ছিল 699টি, নিহত 1034 জন। হামলার 95% ছিল খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে।
টিটিপির বিভিন্ন পর্যায়ে আফগানদের যুক্ত থাকার প্রমাণ আছে, তবে এতে প্রমাণ হয় না যে আফগান সরকার টিটিপির হামলাগুলো সমর্থন করছে। পাকিস্তান বড় হামলাকে আফগানিস্তানের সঙ্গে যুক্ত করার যে প্রবণতা, সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2026 সালের প্রথম 3 মাসে পাকিস্তানের হামলায় 372 জন আফগান বেসামরিক নাগরিক মারা গেছে। মার্চে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে নিহত ডজন খানেক মানুষ। বারবার একই চক্র ঘুরে ফিরে আসাটা পাকিস্তানের সন্ত্রাস দমন কৌশলের দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে। কাজী শাহরিন, স্টার নিউজ। ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি রুপি ও ধন সম্পদ আত্মসাতের ঘটনায় বিপাকে বিজেপি। এ ঘটনায় মন্দিরের দান সামগ্রী গোনার কাজে জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আগামী বছরের শুরুতে হতে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতির এই অভিযোগ বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2024 সালের 22 জানুয়ারি ইতিহাসে সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ এক আয়োজনের সাক্ষী হন ভারতবাসী। এদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ঘোষণা দেন একমাত্র বিজেপি ভারতে হিন্দু ধর্মের রক্ষাকর্তা। ভারতে কোটি ভক্তের কাছে শান্তি ও ন্যায়পরায়ণতার প্রতীক হলেন রাম। অযোধ্যায় 16 শতকের বাবরি মসজিদের জায়গায় এই রাম মন্দির তৈরি করা নিয়ে রক্তক্ষয়ী ইতিহাস সত্ত্বেও এই মন্দির হয়ে ওঠে শান্তির প্রতীক। কিন্তু সম্প্রতি সেই শান্তি ভেঙে গেছে। রাম यानी आदर, राम यानी मर्यादा। রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর মন্দির পরিচালনার কমিটির বিরুদ্ধে। মন্দিরটি পরিচালনা করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এর সদস্যদের প্রায় সবাই বিজেপির আদর্শিক সংগঠন RSS এর সঙ্গে যুক্ত। প্রথম অভিযোগটি সামনে আনেন ট্রাস্টের হিসাব বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক মহিপাল সিং। জানান, মন্দিরে দান করা কোটি কোটি রুপি গায়েব হয়ে গেছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকার একটি তদন্ত কমিটি করে। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। মন্দিরের দান সামগ্রী গণনায় নিয়োজিত 8 জনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অভিযুক্তদের একজন সন্তোষ দুবে। মসজিদ ভাঙার কৃতিত্ব ঘোষণা করাদের একজন তিনি। हाई प्रोफाइल चोरों को बचाने के लिए हाई प्रोफाइल लोगों का सहयोग होता है। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিটি হিন্দুদের হাতে তুলে দিয়ে মসজিদ ভাঙাকেও বেআইনি বলে রায় দেয়। তবে খালাস পান সন্তোষ দুবে সহ অভিযুক্তরা। মন্দিরের দানকে ঘিরে এমন দুর্নীতিতে ক্ষুব্ধ সেই সন্তোষ দুবে। এই দুর্নীতি আমাকে এমন যন্ত্রণা দিচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না। অসৎ চোরেরা রাম মন্দির চালাচ্ছে। তারা এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বছরের শুরুতে হতে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতির এই অভিযোগ বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং বিভাজনের রাজনীতি করা একসময় উল্টো ফল দিতে পারে। এতদিন যা বিজেপিকে রাজনৈতিকভাবে লাভ দিয়েছে, এখন সেটাই তাদের বড় ক্ষতির কারণ হতে পারে। রামের হাজারো ভক্ত যারা বিজেপির সমর্থক, তারা এখন প্রতারিত হবার অভিযোগ করছেন। কারণ বিজেপি দাবি করেছিল তারাই একমাত্র হিন্দু ধর্মের রক্ষাকর্তা, কিন্তু এই ঘটনা বিজেপির সেই দাবির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। राम यानी सत्य और पराक्रम का संगम। কাজী শাহরিন, স্টার নিউজ। ইউরোপ জুড়ে চলছে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ। শীতের দেশ বলে পরিচিত নেদারল্যান্ডস আর সুইজারল্যান্ডেও বাড়ছে তাপের পারদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 21 জুন থেকে এ পর্যন্ত গরমজনিত কারণে ইউরোপে 1300 মানুষ মারা গেছে। ফ্রান্সের স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত 1000 মানুষ মারা গেছেন। 17 বছরের রেকর্ড ভেঙে পোল্যান্ডে তাপমাত্রা ছুঁয়েছে 40.5 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে দ্রুত হিট হেলথ অ্যাকশন প্ল্যান কার্যকর করার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্রীষ্মের শুরুতেই ভয়াবহ তাপপ্রবাহের কবলে ইউরোপ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত হতে যাওয়া মহাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস জানান, 21 জুন থেকে এ পর্যন্ত গরমজনিত কারণে ইউরোপে প্রাণ গেছে 1300 মানুষের। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফ্রান্সে।
দেশটির জনস্বাস্থ্য সংস্থার মতে গত ২৪ জুন থেকে এ পর্যন্ত প্রায় ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এদের ৮৫%-এরই বয়স ৬৫ বছরের ওপরে। পশ্চিম ইউরোপের পর এই তাপপ্রবাহ এখন অগ্রসর হচ্ছে পূর্ব ইউরোপের দিকে। পোল্যান্ডে তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, ভেঙেছে দেশটির ১০৫ বছরের রেকর্ড। স্পেন, জার্মান, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডেও তাপের পারদ চড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক ওপরে। ডেনমার্কের ইতিহাসে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে জার্মানিতে ভেঙে পড়েছে সড়কসহ বিভিন্ন অবকাঠামো। এই পরিস্থিতিকে নীরব ঘাতক হিসেবে অভিহিত করেছেন ট্রেডস। তাপজনিত শারীরিক চাপ বা হিট স্ট্রেসকে প্রায়ই নীরব ঘাতক বলা হয়, কারণ ইউরোপের বাড়িঘর, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এত উচ্চ তাপমাত্রা সহ্য করার মতো করে তৈরি করা হয়নি। ইউরোপ এখন দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। বর্তমানে ১৫ কোটি মানুষ চরম তাপদাহের মধ্যে বসবাস করছে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে দ্রুত হিট হেলথ অ্যাকশন প্ল্যান কার্যকর করার তাগিদ দিয়েছে WHO। সেই সাথে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী ধাক্কা সামলাতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরামর্শ দিচ্ছে জাতিসংঘ। কাজী শাহরিন, স্টার নিউজ। পানি যেন এখন ইউরোপের সবচেয়ে বড় স্বস্তি। কোথাও পুলিশের জলকামান, কোথাও ট্রাক থেকে পানি ছিটানো, আবার কোথাও মিস্টারের নিচে ভিড় করছেন মানুষ। তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন হাঁসফাঁস করছে, তখন গরম থেকে সাময়িক মুক্তি দিতেই নেওয়া হচ্ছে এসব ব্যতিক্রমী উদ্যোগ। জার্মানির রাজধানী বার্লিন থেকে শুরু করে প্রাগ ও বুদাপেস্ট বিভিন্ন শহরে দেখা যাচ্ছে একই চিত্র। কৃত্রিম বৃষ্টি জলকণায় কিছুটা স্বস্তি খুঁজছেন মানুষ। কোনো বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করা নয়, বরং তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দিতেই বার্লিনে জলকামানের এই মানবিক ব্যবহার। ইউরোপ জুড়ে তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন জার্মানির রাজধানী বার্লিনে দেখা গেল এই ব্যতিক্রমী চিত্র। জার্মানির বিভিন্ন শহরে তাপের পারদ উঠেছে ৩৮ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র গরমের সাথে পরিচিত নয় দেশটির মানুষ। শহরের অন্যতম ব্যস্ত এলাকা টসডেমার প্লাটসে নাগরিকদের স্বস্তি দিতে মাঠে নামে পুলিশ। জার্মান সংবাদ মাধ্যমের তথ্য বলছে, শহর জুড়ে বসানো হয়েছে কুলিং সেন্টার, মোতায়েন রয়েছে একাধিক জলকামান। পথচারী থেকে পর্যটক সবাই এই আয়োজনকে ভালোভাবে নিয়েছেন। কেউ বা দৌড়ে গিয়ে পানির নিচে দাঁড়াচ্ছেন, আবার কেউ ভিজে গিয়ে হাসি মুখে প্রতিক্রিয়া জানাচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন পুলিশকে। একজনকে দেখা গেল ছাতা হাতে এই কৃত্রিম বৃষ্টি উপভোগ করছেন। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া তীব্র তাপদাহ আঘাত এনেছে চেক প্রজাতন্ত্রেও। রাজধানী প্রাগে দেখা গেল নানা উপায়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করছে মানুষ। কর্তৃপক্ষ বলছে, অসহনীয় গরমে নগরবাসীকে স্বস্তি দিতে বিভিন্ন স্থানে ট্রাকে করে পানি ছিটানো হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, হাঙ্গেরিতেও আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। বুদাপেস্টে তীব্র গরমে হাঁসফাঁস করা পর্যটকরা জড়ো হচ্ছেন পানি ছিটানো মিস্টারের নিচে। আর পার্লামেন্ট ভবনের সামনে দৃশ্য ছিল চোখে পড়ার মতো, যেন কুয়াশার মতো জলকণার মেঘের ভেতরে মিলে যাচ্ছে সব গরম হাওয়া। জাহিদুর রহমান, স্টার নিউজ। নিউ ইয়র্কে তাপপ্রবাহ জরুরি অবস্থা জারি করা হয়েছে। সতর্কতা জারি থাকবে, চলবে ৪ জুলাই পর্যন্ত। নিউ ইয়র্ক সিটিতে ১ জুলাই থেকে তাপপ্রবাহজনিত জরুরি অবস্থা জারি হয়েছে। মেয়র জোহরান মামদানি জানান, তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছাতে পারে এবং অনুভূত তাপমাত্রা ১১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। শহর জুড়ে ৫০০টির বেশি শীতলীকরণ কেন্দ্র চালু করা হয়েছে। বাসিন্দাদের ঘরে থাকা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজনে জরুরি সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৯৪৩ জনে পৌঁছেছে, আহত ১০,৫০০। জোড়া ভূমিকম্পের এক সপ্তাহ পার হলেও এখনও নিখোঁজ অন্তত ৫০,০০০ মানুষ। এখনও পর্যন্ত ১৫,৮৬৬ জন মানুষ গৃহহীন হয়েছেন। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গায়রা রাজ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। ৫ দিন পর জীবিত ফিরেছেন এক তরুণও।
ভূমিকম্পের ৩২ ঘন্টা পর ধসে পড়া এই ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এই শিশুকে। এর আগে লা গায়রা এলাকায় আরেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ২১ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষ করতালি দিয়ে উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, আমি শুধু একজন তরুণ যে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে ৫ দিন আটকে ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় আজ আমি জীবিত। তিনি আমাকে সেখান থেকে বের করে এনেছেন এবং তার ফেরেশতাদের পাঠিয়েছেন। কারা সেই ফেরেশতা? তারা হলেন সেই মানুষগুলো যারা আমাকে উদ্ধারের জন্য নিরলস পরিশ্রম করেছেন। কারাকাসে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় জীবিত একটি কুকুরছানা। সময় যত গড়াচ্ছে এই মানুষদের জীবিত উদ্ধারের আশা ততই শেষ হয়ে আসছে। আরও বহু মানুষের মরদেহের ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। অন্তত ২৫০০ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই পুরোপুরি ধসে পড়েছে। তাই ইতিমধ্যে যে সংখ্যাটি জানানো হয়েছে তার চেয়ে প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আমরা মনে করছি। একটি আনুমানিক ধারণা দিতে পারি, কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা ১০,০০০ মরদেহ বহনের ব্যাগ সংগ্রহ করেছি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে কয়েক ডজন আন্তর্জাতিক দল এবং শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের ৫ দিন পর অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বিতর্কিত নেতা মাচাদো। ২৪ জুন থেকে ভেনেজুয়েলায় ফিরে যাওয়া আমার জন্য জরুরি হয়ে উঠেছে, যাতে আমরা একটি পরিবারের মতো এই বিপর্যয়ের মোকাবেলা করতে পারি। পরিবারের কোনো সদস্য কষ্টে থাকলে যেমন সবাই পাশে দাঁড়ায়, আমরাও তেমনভাবে একসঙ্গে এই দুর্যোগের মুখোমুখি হতে চাই। ধ্বংসস্তূপের নিচে যখন চলছে জীবনের সন্ধান, তখন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বাতিলের নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভিবাসন নীতিতে কঠোরতা আনার অংশ হিসেবে ট্রাম্পের নেওয়া এই বড় উদ্যোগটি ৬-৩ ভোটে নাকচ করে দেন আদালত। এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেন সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪দশ সংশোধনীর আলোকে আদালত এই রায় দেন। বাবা মায়ের আইনি বৈধতা না থাকলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা নাগরিকত্ব পাবে। দীর্ঘদিনের এই আইনটি টিকিয়ে রাখতে নির্দেশনা দিয়েছেন মার্কিন বিচারকরা। ট্রাম্পের এই আদেশটি বহাল থাকলে প্রতি বছর ২.৫ লাখের বেশি শিশুর আইনি মর্যাদা সংকটে পড়ার আশঙ্কা ছিল। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত ট্রাম্পের উদ্যোগে বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী ও আইন প্রণেতারা। তারা এটিকে সংবিধান ও অভিবাসী পরিবারের অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব সীমাবদ্ধ করার দুঃসাহসিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে। অভিবাসী পরিবারের জন্ম নেওয়া মার্কিন নাগরিকরা জানান, অভিবাসন আমেরিকান সমাজের সঙ্গে দীর্ঘকাল ধরে ওতপ্রোতভাবে জড়িত একটি অধিকার। যদিও ট্রাম্প বলেছেন তিনি কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাবেন। The decision that the Supreme Court What I want you to know is that I am the proud with the spirits of the ancestors. ট্রাম্পের আরও একটি আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই আবেদনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নর লিসা কুককে বরখাস্ত করতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু আদালত কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের স্বাধীনতা রক্ষার নীতির পক্ষে রায় দিয়েছেন। ফলে গভর্নর লিসা কুককে আর সরাতে পারছেন না ট্রাম্প। ট্রাম্পের আবেদনটি ৫-৪ ভোটে খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ১৯১৩ সালে কংগ্রেস ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো গভর্নরকে সরিয়ে দেওয়ার চেষ্টায় বাদ সাধল আদালত। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মর্টগেজ জালিয়াতির অভিযোগ তুলে লিসা কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন ট্রাম্প, যেটিকে একটি অজুহাত বলেছিলেন লিসা। তার মেয়াদ ছিল ২০৩৮ সাল পর্যন্ত। ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন লিসা কুককে নিয়োগ দেন। First commitment when making the second.
অভিবাসী বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। দেশটির জোহানবার্গসন ও বন্দর নগরী ডারবান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। কড়া পুলিশি পাহারা ও বেসরকারি নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা আগামী 6 মাসের মধ্যে দেশ থেকে সব অবৈধ অভিবাসী প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর সরকারি পদক্ষেপের দাবি তুলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আগামী 6 মাসের মধ্যে সব অবৈধ অভিবাসীদের দেশ থেকে বহিষ্কার করতে হবে। বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের বের করতে হবে। এটা কেবল শুরু। তারা দেশ না ছাড়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। সরকারকে ওই ফ্ল্যাটগুলোতে যেতে হবে, কারণ তারা সেখানে লুকিয়ে আছে। আমরা বোকা নই, আমরা শুধু প্রতিবাদ করেই থেমে থাকবো না। রোমে বাংলাদেশি পরিবারের 3 সদস্যকে খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ইতালির নাগরিকরাও। রোমে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত শোক সভায় অংশ নেন স্থানীয়রা। বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা। গত সপ্তাহে রোমের পশ্চিমাঞ্চলের একটি বাসায় ধারালো অস্ত্রের হামলায় এক বাংলাদেশি দম্পতি ও তাদের ছোট কন্যা সন্তান সহ নিহত হন। অভিযুক্ত শাহাদাত হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আলবেনিয়ায় দ্বীপ রক্ষার বিক্ষোভ ক্রমশ সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নিচ্ছে। আলবেনিয়ার 2টি দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করতে চায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের আবাসন প্রতিষ্ঠান, কিন্তু এতে রাজি নন দেশটির মানুষ। কিন্তু কেন? কি আছে আলবেনিয়ার দ্বীপ দুটিতে? ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের আবাসন প্রতিষ্ঠানের কাছে দ্বীপ বিক্রির অভিযোগে উত্তাল আলবেনিয়া। 2টি দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করতে চান কুশনার। এতে রাজি নয় আলবেনিয়ার জনগণ। প্রায় মাসব্যাপী চলা বিক্ষোভ এখন প্রধানমন্ত্রী এদি রামা সরকারের পতনের এক দফা আন্দোলনে রূপ নিয়েছে। এই হলো সেই দ্বীপ, যার নাম সাসান আইল্যান্ড। সমুদ্রের 10 কিলোমিটার ভেতরে আছে জভেরনেচ নামের আরেকটি দ্বীপ। দুটিতেই তৈরি হবে বিলাসবহুল রিসোর্ট। গত মাসে জেভেরনেচে বেড়া নির্মাণ শুরুর পর বিক্ষোভের মুখে সেই বেড়া সরিয়ে নেওয়া হয়। আলবেনিয়ার সবচেয়ে বড় দ্বীপ সাসান, এর উপকূল রেখার দৈর্ঘ্য 15 কিলোমিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটি ছিল ইতালির। যুদ্ধের পর এটি আলবেনিয়ার হাতে আসে। তখনকার কমিউনিস্ট সরকার বিদেশি আক্রমণের আশঙ্কায় এখানে 3000 বাংকার নির্মাণ করে। দ্বীপের চারপাশে আজও অবিস্ফোরিত গোলাবারুদ ও সেই আমলের পেতে রাখা মাইনগুলো রয়ে গেছে। দ্বীপটির তীর ও সাগরের 10 মিটার গভীরে মাইন ও শেল পাতা আছে। আপনি হয়তো রিসোর্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবেন, কিন্তু পর্যটকরা পুরো এলাকায় চলাফেরা করবে। এর মানে হলো আপনাকে পুরো দ্বীপের মাইন পরিষ্কার করতে হবে। শৌখিন ডাইভারদের তোলা ভিডিও ছবিতেও সাগরতলের গোলাবারুদ ও মাইনের অস্তিত্ব মিলেছে। দ্বীপের বিভিন্ন এলাকাতেও আছে মাইনের সতর্কতা চিহ্ন। ফলে পর্যটকদের এখানে যথেষ্ট সতর্কতার সাথে পা ফেলতে হয়। ভ্রমণ পিপাসুদের শঙ্কা, রিসোর্ট হয়ে গেলে এই দ্বীপে সাধারণ পর্যটকরা আর আসতে পারবে না। আমরা আর এখানে আসতে পারবো না, কারণ দ্বীপে প্রবেশের এটাই একমাত্র পথ। আপনি যদি এটা বন্ধ করে দেন, তবে পুরো দ্বীপ তাদের হয়ে যাবে। এটা আর আমাদের থাকবে না। বিক্ষোভকারীরা বলছেন, জভেরনেচ দ্বীপটি হাজারো ফ্লেমিঙ্গো ও বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপের বাড়ি। এই দ্বীপের বেলাভূমিতে ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে সমুদ্রে নেমে যায় কচ্ছপেরা। সেখানে রিসোর্টের অর্থ হলো প্রকৃতির সেই শৃঙ্খলাকে হত্যা করা। এ কারণেই এই দ্বীপ নিয়ে কোনো আপোষে রাজি নন আলবেনিয়ার মানুষ। কাজী শাহরিন, স্টার নিউজ।
সুইডেনের প্রতিষ্ঠান সাবের তৈরি 3টি সাবমেরিন কেনার চুক্তি করেছে পোল্যান্ড। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সুইডেনের সাবমেরিন নির্মাতার প্রতিষ্ঠান সাবের সাথে 47 বিলিয়ন ক্রোনা বা $4.83 বিলিয়ন একটি চুক্তি করেছে পোল্যান্ড। এই চুক্তির আওতায় আগামী 2028 সালের মধ্যে পোল্যান্ডকে 3টি সাবমেরিন সরবরাহ করবে সুইডেনের এই প্রতিষ্ঠান। একই চুক্তির আওতায় সুইডেন থেকে কিছু অস্ত্র কিনতে যাচ্ছে পোল্যান্ড। যদিও অস্ত্রের প্যাকেজে কি কি আছে সেটি প্রকাশ করা হয়নি। গত বছর পোল্যান্ড ঘোষণা করেছিল তারা বাল্টিক সাগরে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে বহু বিলিয়ন ডলারের একটি প্রকল্প হাতে নিচ্ছে। আজ এক ঐতিহাসিক দিন। এটি একটি বড় পদক্ষেপ। সুইডেনের 3টি A26 সাবমেরিন এখন পোল্যান্ডের হবে। এটি একটি অত্যন্ত বড় চুক্তি। সব মিলিয়ে এর মূল্য প্রায় 50 বিলিয়ন সুইডিশ ক্রোনা। এর ফলে পোল্যান্ড ন্যাটোর অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী পাবে। যদি পোল্যান্ড ও সুইডেনের সক্ষমতা একত্র করা হয় তাহলে এটি দারুণ হবে। থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় এক 17 বছর বয়সী কিশোরীকে হত্যার দায় এক অস্ট্রেলীয় নাগরিককে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে থাই পুলিশ। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, লাশ গোপন করা, আলামত ধ্বংস করা এবং অশালীন উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্ককে অপহরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে মধ্যবয়সী এই অস্ট্রেলীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। গেল শনিবার ভোরে পাতায়ার সমুদ্র সৈকতের অদূরে রেল লাইনের পাশে একটি সুটকেসের ভেতর ওই কিশোরীর নগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় একই সময় থাই অভিবাসন কর্তৃপক্ষ ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে এক মধ্যবয়সী অস্ট্রেলীয় নাগরিককে আটক করে। তার নাম সাইমন পিটার কারম্যান। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে কারম্যান তার অপরাধ আংশিক স্বীকার করেছে। তবে হত্যার উদ্দেশ্য ওই কিশোরীকে সে অপহরণ করেনি বলে দাবি করেছে। ভুক্তভোগীর পরিবার জানায় ওই কিশোরী ছিল তাদের একমাত্র সন্তান। এই ঘটনার কয়েক আগে তারা পাতায়া ভ্রমণে এসেছিল। সে ভুক্তভোগীর পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। সে বলেছে মেয়েটিকে হত্যার উদ্দেশ্যে সে কিছুই করেনি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফলে এটি ঘটেছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সে মারা যায়। তখন সে কি করবে বুঝতে পারেনি, তাই লাশটি একটি ব্যাগে ভরে লুকানোর চেষ্টা করে। বদ্ধ ঘরে কূটনৈতিক আলোচনার সময় চোখে রোদ চশমা পরে আবারও আলোচনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সংশ্লিষ্টদের দাবি চোখের সমস্যার জন্যই এটি পড়তে বাধ্য হন তিনি। তবে তাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে থামছে না তাকে নিয়ে হাসির রোল। ফ্রান্সের পররাষ্ট্রনীতি বদলালেও বদলাবে না প্রেসিডেন্ট ম্যাক্রোর নীল সানগ্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে এমনই সব তির্যক মন্তব্য। প্যারিসের এলিসি প্রাসাদে ওমানের আমির হাইথাম বিন তারিককে স্বাগত জানানোর সময় নিজের আলোচিত নীল রোদ চশমা পরে আবারও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্র হয়ে উঠেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পোশাক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। কোন সফরে কি পরলেন, কোন রঙের টাই বাছলেন, এসব নিয়েও চলে চুলচেরা বিশ্লেষণ। অনেকের দাবি কূটনৈতিক বৈঠকগুলোতে পরিস্থিতি নিজের অনুকূলে আনতেও তিনি পোশাককে ব্যবহার করেন। তবে এবার সব আলো কেড়ে নিয়েছে তার নীল ফ্রেমের সানগ্লাস। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও তাকে খোঁচা দিয়ে কথা বলতে বাদ রাখেননি। অবশ্য এটিই প্রথম নয়। ডাভোসের ইকোনমিক ফোরামে বদ্ধ কক্ষে সানগ্লাস পরে হাজির হয়ে ট্রোলের ঝড় তুলেছিলেন ম্যাক্রো। পরে ঘনিষ্ঠ সূত্র জানায় তার চোখের সমস্যা থাকায় চিকিৎসকের পরামর্শেই তিনি চশমা পরেছিলেন। এবারও প্রেসিডেন্ট সংশ্লিষ্টরা একই কথা জানান। তবে এতেও কমেনি ট্রোলের ঝড়। কেউ কেউ বলছেন ম্যাক্রো যেখানে যাচ্ছেন তার নীল সানগ্লাসও যেন সেখানে ভিআইপি পাস পাচ্ছে। নেটিজেনরা বলছেন এই চশমাটি তার ইউনিফর্মেরই অংশ, তাই রোদ হোক বা বদ্ধ ঘর সব জায়গাতেই সঙ্গী হচ্ছে এটি। সাদিয়া তাসনিম, স্টার নিউজ। চীনের পৌরাণিক কাহিনীর বিশাল আকারের পাখির নাম কুনপেং। এই পাখির নামে চীনা সামরিক বিমান Y-20। সম্প্রতি এই বিমান বহরের ছবি প্রকাশ করেছে চীন। চীনা পাইলটরা বিমানটির নাম দিয়েছে চাবিগার্ড। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বৃহৎ
সামরিক পরিবহন বিমান। 2013 সালে প্রথম বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। পরে 2016 সালে বিমানটি আনুষ্ঠানিকভাবে চীনের সামরিক বাহিনীর বহরে যুক্ত হয়। একটি বিমান সর্বোচ্চ 66 টন পর্যন্ত মালামাল বহন করতে পারে। এটি একটানা 4500 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। ভারী এই পরিবহন বিমান চীনের পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনীকে বিশ্বের 40টিরও বেশি দেশে পৌঁছে দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির প্রতিষ্ঠার 105তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্যান্য উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন। প্রায় 3000 দর্শকের সঙ্গে তারা অনুষ্ঠানটি উপভোগ করেন। বেইজিংয়ে গ্রেট হল অফ দ্য পিপল অনুষ্ঠিত জনগণকে অগ্রাধিকার শীর্ষক এই কনসার্টে 5টি পর্ব ছিল। এতে বিপ্লবী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তুলে ধরা হয় বিপ্লবী যুদ্ধকালীন সামরিক ও বেসামরিক জনগণের ঐক্য, চিত্রায়ন করা হয় সমাজতান্ত্রিক বিপ্লব ও রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন। শেষ পর্বে দর্শকরা দাঁড়িয়ে সমস্বরে কমিউনিস্ট পার্টি ছাড়া নতুন চীন হতো না গানটি পরিবেশন করে। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।